আমরা শহরে জীবনে থাকতে থাকতে গ্রামকে কখন জানি ভুলেই গেছি। গ্রাম আমাদের জীবনের একটা বড় অবিচ্ছেদ্য অংশ। আমরা কেউ না কেউ যত বড় জ্ঞানী গুণী এসেছি, সবাই গ্রাম থেকে এসেছে। আজকে আমাদের শহরের আভাসটা সবারই ভালো লাগে, কিন্তু গ্রামকে কিন্তু আমরা ভুলে যাইনি। এরকমই একটা ঘটনা আমাকে পাঠিয়েছে রিপন নামের একজন লোক। রিপন তার জীবনের সাথে ঘটে যাওয়া এক বাস্তব অভিজ্ঞতা। সে আসলে নিজেকে বিশ্বাস করতে পারছে না, আবার বিশ্বাস করবে না এটাও ভাবতে পারছে না। প্রিয় জিসাঞ্জনি ভাই, আশা করি আপনার এই ঘটনাটা ভালো লাগবে। আমার জীবনের সাথে ঘটে যাওয়া এই জীবনের এই ঘটনাটা আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ আপনাকে। সময়টা ছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। আমি গ্রামে বসবাস করতাম। গ্রাম বলতে আমাদের গ্রামটা অনেক প্রত্যন্ত একটি অঞ্চল ছিল। সেখানে শহরের আভাস ছিল না, ছিল না কোনো বৈদ্যুতিক লাইট। শুধু আমাদের গ্রামের থেকে অনেক দূরে আঁকাবাঁকা পথ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, নদী পেরিয়ে একটা রেল স্টেশন। সেই রেল স্টেশনেই আমাদের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম ছিল। আমাদের গ্রামে যেতে হলে একটা বড় জঙ্গল পাড়ি দিতে হতো। আঁকাবাঁকা কিছু পথ পার হওয়ার পরে নদী পার হতে হতো। নদী পার হয়ে আমাদের বাড়ি। আমি ছোটবেলা থেকেই একটু শহরে থাকতে যেতাম, কিন্তু আমার পরিবার থেকেও এরকম কোনো সাপোর্ট ছিল না, যার কারণে আমি এক প্রকারের রাগ করেই বাসা থেকে বের হয়ে চলে আসি। বের হয়ে আসার পর আমি শহরে চলে আসি। আমার বাবা মা আমার হয়তোবা খোঁজ করতে চেয়েছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা আমাকে খুঁজে পায়নি, বা আমাকে সেই হারে খোঁজার চেষ্টাও করেনি। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা এটা। আমি তখন এসেছি তখন মাত্র কিশোর বয়স। প্রায় 15 থেকে 20 বছর পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি এই শহরে থেকে আমার বাবা মা, আমার পরিবারকে দেখতে যাব। এই চিন্তা ভাবনা করার পর নিজের কর্মব্যবস্থার সব কাজ ছেড়ে আমি বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি অবশ্য সেখান থেকে, গ্রাম থেকে আসার পর অনেক স্ট্রাগল করে, অনেক পরিস্থিতির শিকার হয়ে নিজেটাকে মানিয়ে নিয়ে এখন একটা আল্লাহর রহমতে আমি একটা ভালো পজিশনে আছি, ভালো একটা জব পেয়েছি। কিন্তু গ্রাম তো আমাকে টানে, আমার মা বাবা, আমার পরিবার আমাকে টানে। আমি তাদের কথা ভুলবো কী করে? তাদের কথা তো আর ভোলা যায় না। সিদ্ধান্ত নিলাম আমার গ্রামে যেতে হবে। গ্রামে গিয়ে আমার পরিবার কেমন আছে আমাকে জানতে হবে। এই সিদ্ধান্তই আমি কথা না বাড়িয়ে আমি সেখানে গ্রামে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করলাম। আমি সেই রেলে টিকিট কাটলাম এবং সেখান থেকে আমি রওনা দিলাম। দেওয়ার পরে আমাদের এলাকায় যেতে প্রায় 14 থেকে 15 ঘন্টা লাগে সেই স্টেশনে পৌঁছাতে। কথা সেই রকম কোনো বসার জায়গাও ছিল না। আমি রেলের লাইনে উঠলাম, ট্রেন চলছে। ধীরে ধীরে সব যাত্রীগুলো আস্তে আস্তে বিভিন্ন স্ট্যান্ডে নেমে যাচ্ছে। আমাদের স্ট্যান্ডে প্রায় আর সামনে 3টা স্ট্যান্ড আছে, তাহলেই এখান থেকে রেল শেষ, চলে যাওয়ার রাস্তা শেষ। তা ধীরে ধীরে যখন সব লোকগুলো নেমে যাচ্ছে, আমি তখন কামরার ভিতর বসে বসে আমার পরিবার, আমার গ্রাম, এদের কথা ভাবছি তাদের কি শহরের মতো জীবনযাপন কিছুটা শুরু হয়েছে, নাকি আগের মতোই সব কিছু চলছে। এসব ভাবতে ভাবতেই আমি দেখলাম আমার স্টেশন যখানে নামবো তার 2 স্ট্যান্ড বাকি আছে। তখন আনুমানিক রাত কয়টা বাজে আমার ঠিক জানা নেই, বা আমার কাছে কোনো ঘড়িও নেই যে আমি এই সময়টা দেখব। তারপরে আমি সেখান থেকে এক স্ট্যান্ড যখন সামনে, তখন দেখলাম সবাই নেমে গেছে। আমিও নামলাম।
কিন্তু আমি যখন নামবো দেখলাম আমার স্টেশনে নামার মতো আরও 10 থেকে 12 জন আছে। তার মধ্যে একটা বরযাত্রী, সে বর আছে, বউ আছে, আর কিছু সাথে লোকজন। আমরা একসাথেই নামলাম। নামার পরেই সেখানে দেখলাম রেল স্টেশনে জাস্ট একটা লাইট জ্বলছে, কেরোসিনের বাতি, আবছা আবছা সব কিছু বোঝা যাচ্ছে। তখন মধ্যরাত আনুমানিক, আমার মতে, আমি সঠিক বলতে পারছি না কয়টা বাজে। এরপরে আমি দেখলাম যে ওখান থেকে তাদের জন্য একটা গরুর গাড়ি এসেছে, তারা অন্য গ্রামে যাবে, আমি অন্য গ্রামে যাব। বুঝতে পারলাম আমার বাড়িতে যাওয়ার পথটা এখনও অনেকভাবেই মনে আছে। প্রথমে আমাকে রেল স্টেশন থেকে নামতে হবে, একটা রাস্তা পাড়ি দিতে হবে, আঁকাবাঁকা পথ পাড়ি দিতে হবে। দেওয়ার পর একটা জঙ্গল হবে, জঙ্গল থেকে পার হলে একটা নদী, নদী পার হলে আমার বাড়ির যে রাস্তাটা আছে সেই বাড়ির যাওয়ার রাস্তাটা পাওয়া যাবে। সেখান থেকে আবার মাইল ধরে হাঁটতে হবে, হাঁটার পরে আমার সে গন্তব্য বসবাসভূমি বা আমার বাড়ি পাওয়া যাবে। আমি ভাবলাম যে এত রাতে যাব, পরে ভাবলাম যে না, যাব না। এদিকে বরযাত্রীগুলো চলে যাচ্ছে, গরুর গাড়ির টং টং একটা শব্দ আর চাকার ক্যাচ ক্যাচ শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে শব্দটা নিস্তুপ হলো, তারাও চলে গেল। আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে আমি এখন যাব। তারপর হাতে একটা ব্যাগ নিয়ে আমি আমার মতো করে সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে আমার যখন কাঁচা রাস্তাটা শেষ, জঙ্গলে যাওয়ার সেই সময়টা শুরু। আমি জঙ্গলে যাব সেই সময়টা শুরু। সেই সময় আমার পিছনে একটা ক্যাচ ক্যাচ শব্দ। আমি আসলে শব্দটা ওইভাবে মাথায় নিলাম না। তারপরে আমি যাচ্ছি এইরকম একটা যাওয়ার সময় আমি প্রায় জঙ্গলের মাথায় ঢুকবো। কিন্তু জঙ্গলের আরেকটা বিষয় হচ্ছে, একটা জঙ্গলের ভিতর দিয়ে গহীন রাস্তা দিয়ে চলে গেছে। আমার এটা আনুমানিক জানার কথা, আমি সঠিক জানি না। সবাই বলে ওই জঙ্গলে কেউ যায় না, তো আমাকে যেতেই হবে, আমাকে বাসায় যেতে হলে ওই রাস্তা দিয়ে যেতে হবে। আমি সেইভাবে পরিকল্পনা করে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। এমন সময় আমি যাচ্ছি, জঙ্গলের ভিতরে ঢুকছি, তখন আমার পিছনে একটা ক্যাচ ক্যাচ শব্দ শুনলাম, আবার টং টং শব্দ শুনলাম। শোনার সময় সেই সময় আমি কিছু বুঝতে পারলাম না। হঠাৎ আমার কাছে একটু পিছনের দিকে তাকিয়ে দেখি যে একটা সাদা দুটো গরু আর একজন লোক বসে আছে, আর পিছনে গরুর গাড়ির ডালাটা আর কি। আমি চিন্তা ভাবনা করলাম যে হয়তোবা গাড়িটা চলে যাবে। সেই সময়ে আমি গাড়িটা যেন চলে যেতে পারে রাস্তার এক সাইডে দাঁড়ালাম। কিছু বোঝা যাচ্ছে, এরকম চাঁদের আলো কিছুটা বোঝা যাচ্ছে, যে যাতে করে যেন গাড়িটা চলে যেতে পারে। আমি সেই সুযোগটা দিলাম, কিন্তু হঠাৎ সেই গাড়িটা এসে আমার কাছে এসে থামলো। থেমে বলল, তোকে তো এই রাস্তায় কখনো দেখিনি, তুই কোথায় যাবি? তো আমি বললাম যে আমি কোথাও যাই, আপনি আপনার মতো করে চলে যান। সেই সময়ে ওই লোকটা কিছুটা গম্ভীর ভাষায় বলল, কোথায় যাবে? আমি বললাম যে আমি আমার বাসায় চলে যাব, এই সামনে থেকে গ্রামে চলে যাব। সে বলল, এই রাস্তায় তো তোকে কখনো দেখিনি। সে বলল, আমি তোমাকেও কখনো দেখিনি, তুমি কোথায় যাবে? সে বলল যে তুই কি এখানে থাকিস? আমি বললাম যে না, আমি শহরে থাকি, আমি গ্রামে এসেছি আমার বাসাতে যাওয়ার জন্য। সে বলল যে তাহলে তুই আবার গাড়িতে ওঠ, আমি তোকে রেখে আসবো, এই জঙ্গলটা পার করে দিয়ে আসবো, তুই বাসায় যেতে পারবি। আমি অনেকবার ভাবলাম যে চড়বো কি চড়বো না, এইটা নিয়ে একটা সংশয়ের ভিতর পড়লাম। তারপর ভাবলাম হেঁটে হেঁটে যাওয়ার চাইতে গরুর গাড়িতে গেলে আমি অনেকটা সুবিধা পাবো আর কি, আস্তে আস্তে যেতেও পারবো, আবার সে যেখানে যাক আমাকে তো নেমে দিবেই। আমি সব চিন্তা ভাবনা না করে আমি গাড়িতে উঠে পড়লাম। হ্যাঁ, গাড়ি যাচ্ছে,
ক্যাচ ক্যাচ শব্দ। আমি তখন তার শরীরের দিকে একটু লক্ষ্য করলাম যে আমি কার সাথে যাচ্ছি তার বিষয়টা একটু দেখি। সেই সময় আমি দেখলাম তার মুখে কিছু কাঁচা পাকা দাড়ি, পরনে একটা সাদা লং গেঞ্জি পরা, অনেকটা বয়স্ক মানুষ যে গেঞ্জিগুলো পরে, কিন্তু পায়ে আবার একটা লাল কাপড়ে মোড়ানো, মানে লুঙ্গিটা যেটা পরছে আর কি, ওটা একটা লাল কাপড়ে মোড়ানো। তো লাল কাপড়ে মোড়ানো, তারপর কিছুক্ষণ আমি আস্তে আস্তে যাই, জঙ্গলের ভিতরে আমি অন্য রাস্তা দেশে যেতে চাচ্ছি। তারপরে গরুকে একটা এমন জোরে আঘাত করলো, গরুটা ওই দিকে না গিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছে সেই মুহূর্তটা আমি আপনাকে বলি, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সেই গরুগুলো দেখি সোজা চলে যাচ্ছে, যেন রাস্তাঘাটগুলো আগে থেকেই চেনা। এমন সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও গম্ভীর ভাষায় বলল, এই দিক দিয়ে যাওয়াই ভালো হবে, এই দিক দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি যেতে পারবা। আমি বললাম, আমি এদিক দিয়ে যেতে চাই না, তুমি আমাকে অন্য পাশ থেকে নিয়ে যাও। কিন্তু কোনোভাবেই সে লোকটা এদিক দিয়ে মানতে চাইল না, সে ওদিক দিয়েই যাবে। আমি যখন রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর যাচ্ছি, ধীরে ধীরে কোনো ঝিঝি পোকার আওয়াজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোনো শব্দই পাওয়া যাচ্ছে না, সব কিছু যেন শান্ত একটা পরিবেশ। আমি যে গাছে যে পাখির ডাক, সে ডাকটাও শুনতে পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতি। তারপর কিছু দূর যেতেই আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এমন একটা পরিস্থিতিতে সে আমাকে বলল যে আমি তোমাকে তাড়াতাড়ি যেন যেতে পারো সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপরে আমি অনেকটা বিচলিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে আমাকে বলল, মরার আবার কিসের ভয়, মরার আবার কিসের ভয়? আমি বললাম, মরা মানে? তুমি তো মরার সাথেই বসে আছো, সে বলল আমাকে। আমি অনেকটা বিভ্রান্ত হয়ে বললাম যে মরার সাথে বসে আছি মানে? সে আমাকে বলল, তোমার কাছেই দেখো একটা লাশ আছে। আমি অনেকটাই অন্ধকারের ভিতরে হাত দিয়ে দেখি যে কোনো একটা কিছু ভেজা ভেজা লাগছে। আমি হাতটা ধরে দেখি যে আমার নখটা যে জায়গায় ধরেছি সে জায়গায় তেলের মতো কিছু একটা লাগছে, মানে অনেকটা তেল চকচকে, মানে আমার হাতে তেল তেল ভরে গেছে। আমি এই অবস্থায় তাকে জিজ্ঞেস করলাম, আমি আর এখান থেকে যাব না, আমি স্টেশনে ফিরিয়ে যাব। সেই কথা বলতেই সে গরুদেরকে আরও দুটা জোরে আঘাত করলো। গরুর গাড়ি যেন ঘোড়ার গাড়ির গতির চেয়েও বেশি চললো। এই সময় আমি ওখান থেকে পড়ে গেলাম, হাতে ব্যাগটা আমার ছিলই। তারপরে আমি ওখান থেকে পড়ে গিয়ে দেখলাম যে একটা জঙ্গলের ভিতরে একটু ফাঁকা ফাঁকা জায়গা, কোনোভাবেই ওখানে যেন জঙ্গলের সব কিছু যেন একটু চারদিকে আছে, মাঝখানে একটা ফাঁকা, সেখানে চাঁদের আলো কিছুটা বোঝা যাচ্ছে, সব কিছু শুনশান। মাঝে মাঝে যখন আমি দাঁড়াচ্ছি তখন ধীরে ধীরে গরুর গাড়িটা কোথায় যেন মিলিয়ে গেল। তারপরে আমি আমার মতো একটু বিভ্রীতিকর অবস্থা, সেখানে পড়ে গিয়ে আমার হাতে অনেক ময়লা লেগে গেছে, হাতে ময়লা, শরীরে অনেক ময়লা। আমি কিছুটা ওখানে বসে থেকে আবার আমার মতো করে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। ওই অন্ধকার রাস্তার ভিতরেই আমি আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। যাওয়ার একটা পর্যায়ে আমি যেতে যেতে কোথায় যেন দিক ভুলে গেছি, কোন দিকে যাব না যাব সিদ্ধান্ত নিতে পারছি না। এমন সময় আমি দেখি আমার চোখের সামনে একটা আলোর প্রতিবিম্ব দেখা যাচ্ছে, অনেকটা লাল আলো। আমি ধীরে 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 আলোকে অনুসরণ করতে 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 একটা জায়গায় যাই। সেখানে গিয়ে আমি যখন যাব সেখানে দেখতে পেলাম কিছু ছোট ছোট ঝোপ ঝোপ ঘর বাড়ি। সেখানে আজব কিছু মানুষ দেখলাম। সে মানুষগুলো একটা বাজারের মতো, ঘর পাতার ঘরের ভিতর কেউ কেউ বসে আছে, সবাই সবার মতো করে গল্প করছে। আমি একটা লোক ওখানে গেছি, সেও কেউ আমার দিকে তাকাচ্ছে না। ওখানকার আমি দেখতে পেলাম একটা বাচ্চা মেয়েকে। জিজ্ঞেস করলাম, আমি তো পথ হারিয়ে ফেলেছি, আমি কোন রাস্তা দিয়ে যাব, আমাকে একটু বলে দাও। সেখানে টুকটাক কিছু আলো জ্বলছে,
যেটা মশালের আলো জ্বলছে, সেই মেয়েটা আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখান থেকে সোজা গেলে একটা নদী পাবে, সে নদীতে একটা নৌকা থাকবে, সে নৌকাতে তুমি যেতে পারবে। আমি তার কথা অনুযায়ী সোজা ওখানে যাওয়া শুরু করলাম। সোজা গিয়ে দেখি নদীতে কেউ নেই, কোনো নৌকাও নেই, আর নৌকা আসবে কি না সেটাও আমি জানি না। তখন আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। হঠাৎ করে আমি এখন চিন্তা ভাবনা করলাম আমি কোন দিকে যাব। তারপরে ভাবলাম যে নদীর কিনার দিয়ে যদি যাই তাহলে হয়তো বা আমি কোনো না কোনোভাবেই যেতে পারবো। নদীর মাঝখান থেকে যাচ্ছি, কখনো উঁচু কখনো নিচু, এইভাবে যেতে যেতে দেখলাম আমি আমার পাটা কাদামাটিতে আটকে গেছে। কাদামাটিতে আটকে যাওয়ার পরে আমি আর চলতে পারলাম না। তারপরে উঁচুর দিকে একটু উঠলাম, অনেক কষ্ট করে উঁচুর দিকে একটু উঠলাম। ওঠার পরেই আমি সোজা সেই রাস্তাতে যাওয়া শুরু। এমন সময় আমি দেখি আমার কাছে কিসের যেন একটা শব্দ হচ্ছে, অনেকটা খসখস করে আমাকে অনুসরণ করতে করতে আসতেছে। আমি অনেকটা ভয় পেলাম, দেখি কি এটা, পিছনে ঘুরে দেখি কিছুই নেই। তারপর আমি আবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। যেতে 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 দেখলাম যেন শব্দটা আমার দিকে ধীরে ধীরে বাড়ছে। হঠাৎ পিছনে তাকিয়ে দেখি একটা মস্ত বড় কুকুর। কুকুরের লোমগুলো অনেক বড়, মনে হচ্ছিল একটা শয়তান। শয়তানটা যেন আমার দিকে অনেক তাড়াতাড়ি আসছে। আমি সেখান থেকে এক দৌড় দিলাম, গাছের মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আবার উঠে দৌড়াচ্ছে, কিন্তু ওই কুকুরটাও আমার পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যেন একটা কুকুর থেকে 10টা কুকুর হয়ে গেছে, 10টা থেকে 20টা, এরকম তারা বাঁধতেই থাকলো। বাঁধতে থাকতে 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 আমি একসময় হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে তারপর আর কিছু বুঝতে পারি না, কিছুক্ষণ ওখানে হতভম্ব হয়ে শুয়েছিলাম। তারপর দেখলাম আমার কাছে ওই আর কুকুরটা দেখতে পাচ্ছি না। আমি যে জঙ্গলে আছি কোনো পাখির শব্দও পাচ্ছি না বা জোনাকির শব্দও পাচ্ছি না। মাঝে মাঝে কোনো অন্ধকারের ভেতর যেন হারিয়ে যাচ্ছি। আকাশের দিকে তাকিয়ে কিছুটা চাঁদ দেখা যাচ্ছে, আবার যাচ্ছেও না, যেন গাছপালাগুলো চাঁদকে ঢেকে রেখেছে। এইরকম একটা পরিস্থিতিতে আমি আবার উঠে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমি আবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। যেতে 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 আমি দেখতে পেলাম যে কিছু লোক মশাল জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি তাদেরকে অনুসরণ করলাম। অনুসরণ করতে 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 আমি একটা জায়গায় গিয়ে দেখলাম যে একটা পুরনো মন্দির, সেখানে কিছু স্যাঁতস্যাঁতে জায়গা। মন্দিরের ভিতরে একজন পুরোহিত মনে হয় মন্ত্রপাঠ করছে অনেক জোরে জোরে। আমি ওখানে যাব কি না সেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তারপর অনেক কিছু সাত পাঁচ ভেবে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে আমি সেই পুরোহিতের কাছে গিয়ে দাঁড়ালাম। পুরোহিত অনেকটা গম্ভীর স্বভাবের। সে আমাকে জিজ্ঞেস করলো, কে তুই? আমি আমার সব কিছু খুলে বললাম, আমি এখানে কিভাবে এসেছি, কিভাবে। আমি তা বলার পরে আমি তাকে বললাম, আজকের রাতটা আমাকে এখানে আশ্রয় দাও। কিন্তু সে আমাকে বলল, তুই যেখানে এসেছিস আজকের রাতে আসাটা ঠিক করিসনি, কারণ আজকে এই রাতে সকল শয়তানেরা তাদের শক্তি বৃদ্ধি করার জন্য এখানে বিভিন্ন মন্ত্র সাধন করবে, আর এখানে আজকে নরবলি হবে। আমি অনেকটা ঘাবড়ে গেলাম, যেন আমার ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে, ভেতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তাহলে সে আমাকে বলল, আজকে এই জঙ্গলে কোনো কি আওয়াজ পেয়েছিলি? কারণ সব কিছু আজকে স্তব্ধ, এ কারণেই আজকে এখানে নরবলি হবে, বিভিন্ন শয়তানি কার্যক্রম করা হবে, আর এর জন্য নরবলি দিবে তারা অনেকেই নিজেদের শক্তিকে বৃদ্ধি করার জন্য। তুই যার সাথে এসেছিস সে একজন শয়তান, সে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য নরবলি খুঁজছিল, তুই তার শিকার হয়ে গেছিস, সে তোকে সহজে ছাড়বে না। আমি তাকে বললাম, আজকের মতো আমাকে এই জায়গায় আশ্রয় দাও। সে গম্ভীর ভাষায় বলল, আমি বা কেউ, তোকে কেউ আশ্রয় দিবে না এখানে।
বা আমার পক্ষে সম্ভব না তোকে এখানে আশ্রয় দেওয়া। তারপরে আমি তাকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে আজকের রাতটা এখানে থাকতে দাও। সে বলল, আমি তোকে এখানে থাকতে দিতে পারবো না, তবে আমি তোমাকে যেভাবে বলছি সেইভাবে তুমি করো, তাহলে তুমি বেঁচে যাবে। এখান থেকে সোজা তুমি নদীর দিকে যাবে, যাওয়ার পরে নদীর পার ঘেঁষে তুমি ওখানে যেতেই থাকবে, কিন্তু বাম পাশের দিকে যাবে না। বাম পাশে আছে এক পুরনো শ্মশান, সেখানেই হবে মন্ত্র সাধনা। আমি বললাম, তাহলে আমি কিভাবে যাব? সে আমাকে হাতে একটা মশাল ধরে দিয়ে বলল, তুমি এই মশালটা নিয়ে যাও, এই মশালটা নিয়ে গিয়ে তুমি সোজা যেতেই থাকবে, তারপরে কখনোই বামের দিকে যাবে না, সোজা ডানের দিকে এবং সোজা চলে যাবে। তারপর অনেক কিছু বলার পরে আমি সেখানে কিছুটা বিশ্রাম নিয়ে আবার চলে গেলাম। যেতে যেতে আমি তার মন্দির থেকে সোজা একটা রাস্তা দিয়ে সেখানে যাচ্ছিলাম। যেতে যেতে এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি হলো, মশালের যেন আলোগুলো নিভে যাচ্ছে। অনেকটা কেরোসিনের সলতি দিয়ে লাগানো তো, যার কারণে গাছপালা বা দেওয়ালের মাঝে মাঝে কিছু দেওয়াল দেখা যাচ্ছে, সেগুলোতে বাজার পরে মশালটা আমার নিভে। তারপর আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে আলো থেকে অন্ধকারে পড়ার কারণে আমার চোখও তেমনটা সায় দিচ্ছে না। আমি এমন সময়ে রাস্তার একদিক দিয়ে ধরে যেতে থাকি। আমি যে কখন বামের দিকে চলে গেছি আমি নিজেও জানি না। কিছু আমার এদিকে আমার মশালটা নিভে গেছে, মশালটা আমার হাতেই আছে, কিন্তু আমি এক জায়গায় দেখতে পেলাম কিছু লাল লাল আবহাওয়া দেখা যাচ্ছে। সেই সময় আমি ওখানে যাই, গিয়ে দূর থেকে দেখতে পাই একজন মানুষ, সামনে আগুনের কুণ্ডুলি আর একটা মাথা। তারপর আরও কাছে যাওয়ার পর আমি দেখতে পেলাম এটা তো সেই শ্মশান। সেই শ্মশানের ওখানেই সেই লোকটা মন্ত্র পাঠ করছে, আর সাথে একটা তার মাথা, সেই মাথাটা যেটা আমার হাতে তেল চিকচিকে লেগেছিল, সেই মাথা থেকে সব কিছু খসে গেছে। মাথার কিছু চুল আছে, আলোতে বোঝা যাচ্ছে, আর চোখগুলো বেরিয়ে এসেছে, চোখগুলো অনেকটা নিচে নেমে গেছে। সেই চোখগুলো দিয়ে সামনে রেখে সে মন্ত্র পাঠ করছে। আমি ভয়ে ভয়ে আর ওদিকে গেলাম না, কিন্তু পাশ ঘুরিয়ে তাকাতেই দেখি সেই লোকটা আমার কাছে। সে বলল, তুই এসেছিস, আমি তো তোরই অপেক্ষায় ছিলাম। আর এই জঙ্গলটা যেটা দেখছিস না, এটা পুরোটাই মায়া। এই মায়া জঙ্গলে তুই পড়ে গেছিস, আর এই মায়া জঙ্গলে যেই পড়ে যায় সে আর ফিরতে পারে না। তুইও ফিরবি না। আজকে যে আমার নরবলি লাগবে, আজকে তুই আমার নরবলি হবি। আমি তারপরে দেখলাম হঠাৎ করে লোকটা আবার নেই, আবার ওখানে মন্ত্রপাঠ করছে। তারপর লোকটা দিকে আমি তাকাতেই হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম আমি এদিকে এসে ভুল করছি। তারপরে আমি শুধু একবার জোরে আল্লাহু আকবার বলে সোজা দৌড় দিলাম। আমি দৌড়াচ্ছি, আমার পাশে পাশে যেন আবার সেই শয়তানি কুকুরটা আমার পিছন ধাওয়া করেছে। আমি দৌড়তে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছালাম আমি নিজেকে সেখানে কল্পনাও করতে পারিনি। তারপর সেই কুকুরটা আমার কাছে আসছে, আসার পরে তার লোমগুলো যেন এত বড়, একটা মানুষের চুলের মতো বড়। সে যেন বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে নদীর কাছে এসে যাই। কাছে এসে যাওয়ার পর আমি আবার আমার মতো করে কোনোভাবেই নদীর পাশ দিয়ে চলতেই থাকি, অনেক দৌড়াতে থাকি। জীবনে আমি কখনো এরকম দৌড়াই নাই, কিন্তু আমাকে সেই দৌড়ানোর মধ্যে হঠাৎ করে আমার পা আটকে যায় এবং কুকুরটা আমার কাছে আসতে আমি অজ্ঞান হয়ে যাই। তার পরের দিন আমি সেই রাতটা ওখানে কি করেছি না করেছি আমি নিজেও জানি না। এমন একটা পরিস্থিতিতে আমি নিজেকে আবিষ্কার করি, পরের দিন একটা আলো আর কেউ যেন আমাকে মাঝবয়সী একটা লোক ডাকছে। তারপরে আমি দেখি আমি কাদার ভিতর শুয়ে আছি, আমার পাশেই পড়ে আছে আমার ব্যাগটা। আমি ব্যাগটার দিকে লক্ষ্য করলাম, দেখলাম সব কিছু ঠিক, আমার পুরো শরীরে কাদা মাখা। লোকটা আমাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন?
আমি তাকে বললাম আমি রাতে পথ হারিয়ে ফেলেছিলাম, যার কারণে এখানে এসেছি। তারপরে আমার লোকটা অনেকভাবেই সহযোগিতা করলো। সে বলল, আমার সামনে নৌকা আছে, তুমি চাইলে তোমার গ্রামে যেতে পারো। তারপরে আমি ওইভাবেই তাকে পুরো ঘটনাটা খুলে বললাম। তাকে বললাম, এখানে কোনো গ্রাম আছে? সে বলল, আমি এখান থেকে প্রায় 10 থেকে 20 বছর ধরে এই নদীতে থাকি, কখনো তো আমি এরকম গ্রাম শুনিনি বা গ্রাম দেখিও নি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি কোনো মন্দির আছে? সে বলল, না, এখানে কোনো মন্দিরও তো নেই। আমি আসলে এগুলো আমার সাথে ঘটে গেছে, আমি তাকে বোঝাইতেই পারছি না। সে আমাকে বারবার বলছে, আমি সবগুলো সে অস্বীকার করছে। আমার কাছে তো আমি সব দেখেছি কাল রাতে, কিন্তু সে অস্বীকার করছে কেন? তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, করার পরে সে আমাকে বলল, এখানে তো এরকম কোনো কিছু আমি দেখিনি। বা আমি বললাম, এখানে কি কোনো শ্মশান আছে? সে বলল, না। এরকম বলতে বলতেই নদীটা পার হয়ে সে আমার গ্রামের সেই রাস্তার কাছে আসলাম। তারপর 1.5 মাইল রাস্তা হাঁটতে হাঁটতে আমি বাসার কাছে চলে আসি। তারপর সে আমার বাবা মাকে দেখতে পাই। আমার বাবা মা অনেকটা বৃদ্ধ হয়ে গেছে, তারা আমাকে দেখে চিনতে পারেনি। আমি তাকে পরিচয় দিলাম। তারপর তারা আমাকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। তারপর আমি অনেকটাই নিজেকে শান্ত করে সব কিছু পরিষ্কার করার পরে আমি বাসায় শুয়ে আমার বাবার সাথে এই গল্পগুলো করা শুরু করলাম। বাবা বলল, এই জঙ্গল বড় মায়াবী, এই জঙ্গলে হারিয়ে গেলে আর ফেরা খুবই মুশকিল। তুমি আসতে পেরেছ, এটা তোমার অনেক বড় একটা ভাগ্য, যার কারণে তুমি এখানে আসতে পেরেছ। তাছাড়া তুমি কখনোই এখানে আসতে পারতে না। আমি এসব ঘটনা শোনার পরে আমি আর ভাবতে পারছি না আমার জীবনের সাথে এইরকম ঘটনা কখনো ঘটবে বা আমি এরকম ঘটনার কখনো সাক্ষী হব, তা আমি নিজেকে আর মেনে নিতে পারছিলাম না। কিছু কিছু ঘটনা আছে যা নিজের সাথে ঘটে গেলেও মাঝে মাঝে বিশ্বাস করা যায় না। এরপর আমি আবার শহরে চলে আসি, সাথে আমার বাবা মাও চলে আসে। তারপরে আমার সাথে এইরকম কখনো ঘটনা ঘটেনি, তবে মাঝে মাঝে এখনও ওই সব ঘটনার কথা মনে পড়লে আমার শরীরটা শিউরে ওঠে। আমি এখনও ঘুমাতে পারি না যখন ওই সব কথাগুলো আমার মনে পড়ে। ধন্যবাদ রাসেল, ধন্যবাদ জিসান জনি ভাই। যদি ভালো লাগে আমার ঘটনাটা পড়ে শোনাবে। আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জিসান জনি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমি আজকে ঘটনায় যাব। যারা বৃহস্পতিবার ও শুক্রবার পর আরও একদিন চান ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্য এই বিশেষ আয়োজন চালু করা যাক। প্রিয় জিসান জনি ভাই, শুরুতেই আমার সালাম নেবেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা বলতে যাচ্ছি, যার থেকে পুরোপুরি কোনোদিন মুক্তি পাবো কি না জানি না। আমার নাম লিয়া, আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরে। ছোটবেলা থেকে আমি খুব চঞ্চল প্রকৃতির ছিলাম, কোনো কিছুতেই আমার ভয় ডর ছিল না। এক কথায় বলতে গেলে আমার আচরণ ছিল ছেলেদের মতো। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে আসি। 2019 সাল আমি এসএসসি পরীক্ষা দেই। তারপর আমি ঢাকাতে একটি কলেজে ভর্তি হই। ঢাকাতে আমি আমার কাজিন রিক্তা উত্তরায় হায়দ্রাবাদ নামক এক এলাকায় সাবলেট বাসায় উঠি। যাদের বাসা তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করতেন, এবং আমার বোন রিক্তা একটা পার্ট টাইম জব শুরু করে, যার জন্য সারাদিন আমি একাই বাসায় থাকতাম। কখনো কোনো
নিজেকে নিয়ে আমার মধ্যে ভয় কাজ করতো না। আর জিন ভূত তো কখনো আমি বিশ্বাসই করতাম না। ঘটনা শুরু হয় 2020 সালে ফেব্রুয়ারি মাসে। প্রতি মাসের মতো প্রতিদিন আমি বাসায় একাই থাকতাম। বাসার রুম ছিল 3টা। একটা রুমে আমি আর রিতিকা থাকতাম, আরেকটায় ওই বাসার ভাবি থাকতো। আরেকটা রুম অবশ্য ফাঁকাই থাকতো। রুমটার ভেতর সাইডে হাওয়া বা খোলা বা রুমে আলো বাতাস আসতো না, আর আমারও আলো বাতাসে তেমন ঘুম ধরতো না, যার কারণে আমি প্রায় ওই রুমে গিয়ে বেশিরভাগ সময়ই কাটাতাম। ঘটনার দিন ওই রুমে দুপুরে খাবার খাওয়ার পরে শুয়ে ফোন ইউজ করছিলাম। হঠাৎ একটা আমার প্রচুর মাথা ব্যথা শুরু হয়, যার কারণে আমি অনেকটাই কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ি এবং ঘুমানোর চেষ্টাও করি। হালকা হালকা ঘুম ঘুম ভাব। হঠাৎ শুনতে পাই কে যেন ফিসফিস করে কথা বলছে। আমি তেমন পাত্তা দেইনি, ওভাবেই শুয়ে থাকি। কিছুক্ষণ পর বুঝতে পারি কেউ একজন আমার পায়ের কাছে থেকে কাঁথা টেনে নিচ্ছে। ওই মুহূর্তে আমি ভাবছি হয়তো পাশের ঘরের ওই দুষ্ট ছেলেটা দুষ্টমি করতে এসেছে। বাসার দরজা বন্ধ, কেউ ভিতরে আসবে এটা আমার মাথায় মুহূর্তে আসেনি। আমি কাঁথার ভেতর থেকেই মাথা না বের করেই আমার কাঁথার তার যে পাশ থেকে হাত টানছে সে হাতটা ধরে ফেলি। হাত ধরা অবস্থায় আমি মাথা বের করে দেখতে পাই আমার সামনে কেউ নেই। আমি স্পষ্ট অনুভব করলাম আমি একটা হাত ধরে আছি, কিন্তু আমার সামনে কিছুই নেই। ব্যাপারটা ওই মুহূর্তে আমার অনেকটা আতঙ্ক তৈরি দিল। আমি ঘাবড়ে যাই, কি ধরে আছি আমি? তাহলে কি আমি কি করছি আমি আসলে বুঝতে পারছি না। সেকেন্ডে বুঝতে পারছি না আমি কি করব। তারপর আমি দৌড় দিয়ে অন্য রুমে চলে আসি। বাসার সবাই ফিরলে আমি সবাইকে ঘটনাটা বলি। আমার বোন খুব ভয় পায়। পরে দিন আমি আমার বোনকে অফিস যাওয়ার আগে আমাকে বারবার বলে যায় আমি যেন রুমে অন্ধকার না করে থাকি। কে শোনে কার কথা? এই ব্যাপারটা আমার কাছে মনের ভুল ভেবে নিয়ে আমি ওই দিন সন্ধ্যায় আমার রুমের লাইট অফ করে শুয়েছিলাম। হঠাৎ আমার রুমের টেবিলের উপর কিছু একটা পড়ার শব্দ পাই। কারো ভারী নিঃশ্বাসের শব্দ আমার ঘাড়ে লাগে। মনে হচ্ছিল কেউ যেন খুব জোরে জোরে আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর আমি তখনই একটা আমার বুকের উপর কি যেন চেপে বসে। এই মুহূর্তে আমার দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না। নড়াচড়া করার চেষ্টা করতেছি কিন্তু নড়াচড়া করতে পারতেছি না। ওভাবে কিছুক্ষণ থাকার পর মনে মনে আয়াতুল কুরসি পাঠ করি এবং জিনিসটা চলে যায়। যারা বাকি সময়টা আমি দোয়া কালাম পড়তে থাকি। রাতে যখন রিক্তা বাসায় আসে এসব নিয়ে আমি কিছুই জানাইনি, ভেবেছি ও ভয় পাবে। আমার পড়ার টেবিলের ওপরে ওই সব কিছু পড়ে যায়, জানালা জোরে জোরে বন্ধ হয় এবং একদিন রাতে ঘুমানোর আনুমানিক 1টার দিকে আমি সেই সময় গল্পের বই পড়ছিলাম আর রিক্তা ফোনে কথা বলছিল। হুট করে আমার টেবিলের উপর থেকে একটা কিছু পড়ে যায় এবং জানালায় জোরে জোরে শব্দ হয়। অনেক জোরে শব্দ হচ্ছিল সেই সময়। ওই বাসার আশেপাশে সব বাসাগুলো ছিল 5 তলা, বেশি আর কোনো বাসাও বড় ছিল না। আমার বাসাটা ছিল 7 তলা। সামনে ছিল ময়লার একটি ডোবা। আমাদের জানালার সাইডে সেই ডোবাটা ছিল। কোনো মানুষের জানালায় শব্দ করবে বা মজা করবে
এটা করার কোনো প্রশ্নই আসে না। রিক্তা প্রচুর ভয় পায়, কিন্তু রিক্তাকে আর ভয়ের ব্যাপারটা আমি বুঝতে দেইনি। আমি জোরে জোরে কথা বলি, এত জোরে কথা বলি, বলতে বলতে আমি বলে ফেলি, আমার সামনে এসো, কথা বলো। আর তখনই একটা কর্কশ ভারী কণ্ঠ আমি শুনতে পাই, আসবো আমি। এটা শোনার পর আমরা দুজনই অনেক ভয় পেয়ে যাই, আর কিছু না বলে আল্লাহর নাম নিতে থাকি। আর কেউ ঘুমাতে পারছি না। তারপর কিছুদিন পরেই কোনো শব্দ পাই না। ধীরে ধীরে প্রায় সকালে উঠি, খেয়াল করতে লাগলাম আমার শরীরের বিভিন্ন জায়গায় নীল নীল চাকা চাকা দাগ, যেমনটা ব্যথা পেলে হয়, কেউ মারলে বা কোনোভাবে অস্ত্র দিয়ে আঘাত করলে এই দাগগুলো হয়। আম্মুকে সব জানাই। আম্মু বলে বাসা চেঞ্জ করতে। ওই বাসা আমরা চেঞ্জ করে একটা 2 রুমের বাসায় উঠি। কিছুদিন পর কোনো সমস্যা হয় না, ধীরে ধীরে ভয় কমে যায়। তবে কোনো এক অজানা কারণে আমার মাথার চুল পড়ে যায়। চুল পড়ে যাওয়া শুরু করলে আমার মনে হচ্ছিল যে আমি যেন ক্যান্সারের রোগী। ক্যান্সারের রোগীর মতো আমার চুল ধরলেই উঠে আসে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার ভিটামিন খেতে বলল। যাই হোক, আর এর মধ্যেই কোভিড-19 শুরু হয়ে যায়। শুরু হয়ে লকডাউন চারিদিকে চলছে। রাত জেগে আমরা মুভি দেখি এবং ঘুমাই। তো ওই দিন রাতে আমি আর বেশি দেরি না করে একটু মুভি দেখার পরেই মুভি দেখছিলাম, এমন সময় বিছানার সাইডে জিনিস সাজিয়ে রাখার মতো একটা জায়গা আছে। ওইখানে আমার ফটো ফ্রেম, টুকিটাকি জিনিসপত্র, ওইদিকে একটা পেয়ারা কাটা খাওয়ার পর একটা চাকু আমি ওখানে রেখে আসি। চাকুটা ছিল অনেক রিয়াদের সাইডে। হুট করে আমার আগের মতো পায়ের সাইডে থেকে পানির বোতলটা পড়ে যায়। তখন আমি ভেবেছিলাম হয়তো পা লেগে পড়েছে। আমার পা লেগে পড়েছে এটা আমি একটু ভাবতে ভাবতেই কিছুক্ষণ পরেই আমার মাথার একটু ব্যথা শুরু হয়। হঠাৎ চাকুটা আমার ঠিক কর্নারের দিকে পড়ে যায়। কিছুক্ষণ পরে ঠিক আমার মাথার কাছে এসে পড়ে। 1 ইঞ্চির মতো দূরত্ব ছিল। কোনো যুক্তি দিয়ে এই ব্যাপারটা আমি মেলাতে পারছিলাম না। আমি আবার এটা উড়িয়ে দিতেও পারছি না। ফ্যানের বাতাসে চাকু পড়ে যাওয়া সম্ভব না, আর পড়লেও রিক্তার সাইডে পড়বে, আমার এই সাইডে আসার কোনোভাবেই সম্ভব না। এভাবেই কিছু সময় যাওয়ার পর আচমকা কারেন্ট চলে যায়। আমার ঘরের অন্ধকার ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পরেই মনে হতে থাকে খাটের নিচে একটা শব্দ হচ্ছে। এভাবে কিছুক্ষণ ছিলাম, মনে নেই। হঠাৎ শুনি ফজরের আজান দিচ্ছে। তারপর আয়াতুল কুরসি পড়ি, আমরা ধীরে ধীরে ঘুম যাই। দুপুর 12টার দিকে হঠাৎ একটা বিকট শব্দ কানে আসে। উঠে আমি আমার আগের মতো সেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর দেখি আমার হাতে কামড় বসিয়ে দেওয়া। আমি অনেকটা ঘাবড়ে গিয়ে ভাবি, ওকে তো জিন ধরেছে, তাই ও আমাকে মারতে চাচ্ছে। আমি জোরে জোরে কান্না করতে করতে বলতে থাকি, আমাকে মেরো না। আর এদিকে ও কান্না করছে, বলছে ছাড় ছাড় ছাড়। একটু পরেই সব কিছু স্বাভাবিক হয়ে আমি বুঝতে পারি যে আসলে আমার পাশে আমি কীভাবে আমাকে হাত কামড়ে ধরেছে এই বিষয়টা আমি খুব স্পষ্ট না। তারপর রিক্তা আমাকে সব কিছু খুলে বলে।
খুলে বলার পর আমি ধীরে ধীরে স্বাভাবিক হই। সে বলে সে স্পষ্ট দেখতে পেয়েছে একটা লম্বা কালো আকারের অবয়ব তার চোখের দিকে বর্ণহীনভাবে তাকিয়ে আছে। তারপরেই কিছুক্ষণ পরেই আমার চোখের ওপর সেই আত্মাটা দেখা যায়। অবয়ব ওখান থেকে এগিয়ে আসতে আসতে আমার মাথার দিকে ঢুকে যায়। ও ভেবেছে আমাকে জিন ধরেছে। শুনেছি কেউ জিন ধরলে নাকি হাতে কামড় দিলে চলে যায় সেই জিন। সে আমার হাতে কামড় দিয়েছিল। এইসব বলতে বলতে খেয়াল করি আমার ঘাড়ে রক্ত, একসাথে অনেকগুলো আঁচড়ের দাগ বা চিহ্ন, রক্ত বের হচ্ছে। আর সাথে সাথেই খেয়াল করি তখন আর হাতে কেউ কারো কেটে গেছে কিনা, কিন্তু আমি অনেকটা ভয়ে ভয়ে ব্যথাও অনুভব করতে পারছি না। কিন্তু দেখি আমার ঘাড়ের ঠিক নিচেই যেন কে যেন আঁচড় দিয়ে নিয়েছে। এমনভাবে আঁচড় দিয়ে নিয়েছে যেন যে জায়গাটায় আঁচড় দিয়ে নিয়েছে সে যেমন মানুষের ইট পুড়িয়ে যেমন হয় ঠিক ঝামার মতো একটা তৈরি হয়ে গেছে সেই জায়গাতে। এবং সেখান দিয়ে বিভিন্নভাবে জিনিস পরিষ্কার করতে ওই যে যে জিনিসগুলো ব্যবহার করে ভায়োডিন, সে ভায়োডিনের মতো একটা রক্তর মতো ওখানে আসছে। তারপরে আমার বাসা থেকে এক কবিরাজকে ডাকা হয়। সে আমার বাসায় আসতে না আসতে সে বলে, তোমরা এই বাসা থেকে চলে যাও, আর তোমাদের সাথে কিছু জিন আছে, এই জিন চালান করা হয়েছে তোমাদের ক্ষতি করার জন্য। আসলে আমরা এই বিষয়গুলো কোনোভাবেই বুঝতে পারছিলাম না। তারপর আমি আমার পরিবার এবং বাবা মাকে জানাই। জানানোর পরে তারা আমার কাছে আসে এবং ওখানকার এক বড় হুজুরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা বলে যে তাদের উপর 3টা জিন চালান করা হয়েছিল। বলতে গেলে আমার উপর 3টা জিন চালান করা হয়েছিল। এই জিনগুলোই আমার ক্ষতি করেছে বা আমার ক্ষতি করার চেষ্টা করছে। এ কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। তারপরে সেখান থেকে আমার বাবা অনেক কাজ করার পরে ওই জিনগুলোকে ওখান থেকে নষ্ট করে দেয়। তারপর থেকে আমার সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। কিন্তু আমি এখনও মাঝে মাঝে রাতে ঘুমাতে পারি না। মাঝে মাঝে মনে হয় কেউ যেন আমার কানের কাছে ফিস ফিস করে বলছে। আবার মাঝে মাঝে মনে হয় আমার দম আটকে যাচ্ছে। এখনও আমি পুরোপুরি সুস্থ না। আমারও মাঝে মাঝে এখনও ওইসব ঘটনার কথা বারবার মনে হয়। জানি না আমার জীবনের সাথে এই ঘটনাটা কেন ঘটেছে। পরে আমি শুনতে পাই আমার উপরে কুফরি কালাম করা হয়েছিল। এই কুফরি কালামের কারণেই আমার এই সব ঘটনা ঘটেছে। এই কুফরি কালামগুলো করা হয়েছে আমার উপরে, যাতে করে আমাকে মেরে ফেলা যায় কুফরি কালাম দিয়ে। এভাবেই আমার জীবনের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়, যার কারণে আমি এখনও সুস্থ নই। এখনও আমাকে মাঝে মাঝে ওই কথাগুলো মনে হয় এবং স্বপ্নে আমি এসব দেখতে পাই। প্রিয় জিসান,
বরাবরের মতো আবারও চলে আসলাম একটা নতুন ঘটনা নিয়ে। ঘটনাটিকে আমাকে পাঠিয়েছে দিনাজপুর থেকে, তার চাচার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2013 সালে। শীতকালে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম, সেখানে সদ্য শিক্ষকতা শুরু করেন এক তরুণ শিক্ষক। ছেলেটির চাচা রিফাত হোসেন। স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়োগ পান তিনি। শহর থেকে দূরে একেবারেই অজপাড়া গা, যেখানে বিদ্যুৎ আসে সন্ধ্যা 7টার পর, তাও আবার মাঝে মাঝে আসে না। রিফাত শহরের নিরিবিলি পরিবেশে বসবাস করতে বেশি ভালোবাসত। গ্রামের শান্ত বাতাস, ধান ক্ষেত, ভোরের কুয়াশা আর নদী পাহাড়ের হাঁটাহাঁটি করা তাকে অনেক আনন্দ দিত। কিন্তু তিনি জানেন না এই কুয়াশা একদিন তাকে গ্রাস করবে। স্থানীয় এক হুজুরের সাহায্যে তিনি এক পুরনো জমিদার বাড়ি ভাড়া নেন। বাড়ির মালিক মারা গেছে অনেক বছর আগে। উত্তরসূরি কেউ নেই বললেই চলে। বাড়ির দেওয়ালে ছোপ ছোপ ছেদছেদে দাগ, পুরনো কাঠের জানালা, মাঝে মাঝে এক বিশাল বিশাল উঠান। আশেপাশে মানুষ বাড়িটি দেখলে অনেক ভয় পায়, কারণ তারা বলে এই বাড়িটি বউ আছিল, সে মারা গেছে। এইরকম কিছু ঘটনা লোকমুখে শোনা যায়। প্রথম কয়েকদিন সে বাড়িতে ভাড়া নেওয়ার পর ভালোই কাটছিল, কিন্তু এক রাতে রিফাত গভীর ঘুম থেকে ওঠার পরে তিনি অনুভব করে কেউ যেন ধীরে ধীরে তার বিছানায় দিকে এগিয়ে আসছে। পুরো ঘর নিঃশব্দ, বাহিরে ঠান্ডা বাতাস, বাঁশ গাছের পাতাগুলো আস্তে আস্তে কাঁপছে, আর সেই আওয়াজ মাঝে মাঝে একটু স্পষ্টভাবে শোনা যাচ্ছে, অনেকটা বাতাসের শব্দের সাথেই হালকা হালকা করে শোনা যাচ্ছে। পায়ের যে শব্দটা, সেটা একটু একটু করে বোঝা যাচ্ছে। তিনি আলো জ্বালানোর চেষ্টা করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই সময় টর্চ লাইটটা আর কাজ করছিল না। তার শরীর অনেকটা জমে গেছে, এইরকম অনুভব করেন তিনি। কিছুক্ষণ পর তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে, আমার ঘর তুমি নিয়েছ। কথাটা এইভাবে আসছিল, আমার ঘর তুমি নিয়েছ। পরের দিন স্কুলে গিয়ে সহকর্মী রোকসানাকে ঘটনাটি খুলে বলে রিফাত। তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তার সাথে সম্পর্ক ছিল অনেকটা বন্ধুত্বের মতো। সেই সুবাদে সে বলে, তুই এই বাড়িতে উঠছিস, জানিস না ওইখানে আজিজ জমিদারের মেয়ে নূরজাহানা বেগম আত্মহত্যা করেছিল। তার বিয়ে ঠিক হয়েছিল এক লোকের সাথে, কিন্তু ছেলেটা তাকে বিয়ের আগেই ছেড়ে পালায়। লোকে বলে সেই রাতেই কুয়াশার মধ্যে হারিয়ে যায় রোকসানা বলে। লোকেরা বিশ্বাস করে নূরজাহানের আত্মা এই বাড়ির ঘর দখল করে আছে, আর কেউ সেখানে উঠলে সে রাগ করে। এক রাতে প্রচণ্ড শীত, ঘরের মধ্যে আগুন জ্বালিয়েও কিছুতে গা গরম হচ্ছিল না। ঘরটা হঠাৎ করে বরফের মতো শীতল হয়ে যায়, বাতাস নিঃশব্দ হয়।
এরপর দরজা খুলে আপনি আপনি সেই দরজাটা খুলে যায়। একজন মেয়ের ছায়ামূর্তি ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে। মাথা নিচু, চুল দিয়ে মুখগুলো ঢাকা। রিফাতের গলা অনেকটা শুকিয়ে আসে। আস্তে আস্তে স্বরে বলে ওঠেন, কে তুমি? সে মেয়েটি মাথা তোলে। রিফাত দেখে তার চোখগুলো নেই, শুধু কালো ফাঁপা গর্ত। চোখের জায়গাটা এমন একটা গর্ত যা মনে হচ্ছে ভিতরের মগজগুলো যেন দেখা যাচ্ছে। সে বলে ওঠে, তুমি আমার জায়গা দখল করেছ। কথাটা এইভাবে বলেছিল, তুমি আমার জায়গা দখল করেছ। রিফাত অনেক ভয় পেয়ে বিছানায় শুয়ে পড়ে। কোনোভাবেই সে আর শব্দ করছিল না। তার মাথার উপর থেকে যেন বরফের মতো ঠান্ডা শীতল বাতাস তার মুখে লাগছিল। মুখটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। ঠোঁটগুলো আস্তে আস্তে শুকাতে শুরু করে তার। এভাবে সে কোনো রকম রাত্রিটা পার করে। এরকম একটা ঘটনা ঘটার পর রিফাত ওখান থেকে চলে যাওয়ার একটা চেষ্টা করে। যে হুজুর তাকে ওই বাসাতে তুলে দিয়েছিল সেই হুজুরকে সে বাড়িতে ডেকে আনে। তারপর বিভিন্ন আয়াত কালাম পড়ে ঘরটা শুদ্ধ করেন। বিভিন্ন দেওয়ালে বিভিন্ন ছুরা আয়াত রেখে দেয়, কিন্তু তারপরেও দেওয়ালে কিছু রক্তের দাগ দেখা যায়। কখনো জানালার বাইরে একটা মেয়েকে বসে থাকতে দেখা যায়, যাকে কেউ চেনে না। এইভাবে কয়েকদিন থাকার পরে রিফাত দেখতে পেল সেই অবায়কটা আবারও এসেছে তার কাছে। এবার সে ভয় না পেয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? ওখান থেকে আবার সেই শব্দ, তুমি আবার জায়গা দখল করেছ। এমত অবস্থায় সে দৌড়ে পালিয়ে যায় সেই ঘর থেকে। হুজুরকে ডেকে আনে। সেই হুজুর আসার পরে তাকে বলে, তুমি বাড়িটা ছেড়ে দাও। সে এখানে কাউকে রাখতে চাচ্ছে না, সে জায়গায় চাচ্ছে না, সে চাচ্ছে প্রতিশোধ। রিফাত এই দিনের বেলায় সব মালামাল গুছিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে একটি মেয়ে কণ্ঠস্বর শুনে, বলছে, তুমি চলে যাচ্ছ, আবার কেউ আসবে, আমি এখানেই থাকব। শব্দটা শুধু রিফাতই শুনতে পাচ্ছিল। এমন একটা অবস্থায় তার শরীরের সব লোমগুলো যেন দাঁড় হয়ে উঠছিল। সব লোমগুলো সোজা হয়ে দাঁড় হয়ে থাকে। এরপরে রিফাত বাড়ি চলে আসে। তারপরে তার কৌতূহলবশত সে বাড়িটার ইতিহাস খোঁজে। ইতিহাস খুঁজে সে জানতে পারে
সত্যিকারের নূরজাহান নামের এক তরুণী 1948 সালে আত্মহত্যা করেন। বিয়ের কয়েকদিন আগেই তার মৃত্যুর পর থেকেই এই বাড়িতে বেশিরভাগ মানুষ এসেই থাকতে পারেনি। স্থানীয় থানায় যোগাযোগ করলে জানা যায় এখানে যারাই এসেছে বেশিরভাগ মানুষ খুন বা আত্মহত্যা করেছে, কিছু কিছু মানুষ পাগলও হয়ে গেছে। আজও রিফাত দিনাজপুরের সেই বাড়িটিতে দাঁড়িয়ে আছে। কেউ ভাড়া নেয় না, এই বাড়িটি বিক্রিও হয় না। সন্ধ্যা নামলে বাড়ির চারপাশে কুয়াশা জমে। অনেকেই বলে সেখানে রাত কাটালে কেউ মারা যায়, কেউ পাগল হয়, কারো জিভা শক্ত হয়ে যায়। এরপর রিফাত দিনাজপুর থেকে ঢাকায় চলে আসে, কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ফিস ফিস করে শব্দটা শুনতে পায়, তুমি আমার ঘর নিয়েছ। এভাবে বলে, তুমি আমার ঘর নিয়েছ। মানুষের মৃত্যুর পর ঠিকঠাকভাবে দাফন না হলে তার আত্মাটি সবসময় ঘুরে বেড়ায়। এইরকম একটি ঘটনা আমাকে পাঠিয়েছে উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রান্তে গ্রাম অবস্থিত। সেই গ্রামে একটি রহস্যময় বাড়ি ছিল, সোনামণি ভিলা। এক সময়কার জমিদারের বংশের বিলাসবহুল বাসভবন ছিল। দরজা জানালা সবগুলো ছিল যেন একদম খোদাই করা কাঠের উপর। বাড়িটা কেউ না বসবাস করার কারণে ধীরে ধীরে বাড়িটা প্রায় ভঙ্গুর অবস্থা হয়েছে। বাড়ির ভিতরে একটা বড় বসার জায়গা আছে, সেখানে কিছু গাছপালা হয়েছে, ঘাসগুলো অনেক বড় বড়। স্থানীয় লোকজন রাতে সেখানে যেতে ভয় পায়, কারণ তারা বলে রাতে বাড়ি থেকে নারীর কান্নার শব্দ আসে। সেখানে দুজন ছেলে যায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে, তার মধ্যে একজন রুবেল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক গবেষক, সে বাংলার জমিদার বাড়িগুলো নিয়ে গবেষণা করছে। পুরনো নথিপত্র স্থাপনা বিশ্লেষণের মাধ্যমে বাংলার উপনিবেশের সময়ে ইতিহাসের উদ্ধার করতে চায়। এই কাজে বেছে নিয়েছিল তারা সেই সোনামণি ভিলা, সঙ্গে তার বন্ধু বিপুল এবং স্থানীয় গাইড জামাল। প্রায় প্রথম দিনেই বাড়িতে ঢুকে রুবেল অনুভব করে এক অস্বাভাবিক ঠান্ডা, যেন সময় থেমে গেছে। বাতাস শিরশির করে বইছে, কিন্তু মনে হয় কেউ যেন তাকিয়ে আছে। জামাল বলে, সাবধানে থাকবেন ভাই, এই বাড়ির দিকে কেউ তাকিয়ে থাকলে মাঝে মাঝে একটা গলাকাটা নারীকে দেখা যায়।
তাই বলছি একটু সাবধানে থাকবেন, বাড়িটা স্বাভাবিক না। রুবেল বাড়ির পুরো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পায় এক স্ত্রীর লেখা অনেকগুলো চিঠি, যার নাম ছিল রাজিয়া। চিঠির ভাষা তরুণের তার স্বামী সৈয়দ কামাল হোসেনের মুক্তিযুদ্ধে গিয়েছিল, আর কখনো ফেরেনি। রাজিয়া গর্ভবতী অবস্থায় বাড়িতে একা ছিল। চিঠিগুলো ধীরে ধীরে তার মানসিক অবস্থার অবনতি হয়েছে এইটা বোঝা যায়। সে চিঠিতে রাজিয়া লিখেছেন, যদি কখনো এই চিঠিগুলো পড়ো বুঝবে আমি বেঁচে ছিলাম একা, নিরুপায়। আমার স্বামী ফিরবে না জানি, সন্তান জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে। আমি ভয় পাচ্ছি। রাতে দরজার বাহিরে নিঃশ্বাস শুনি, জানি ওরা মানুষ নয়, কিন্তু আমি মরতেও পারছি না। আমি কখন কি করব সেটাও বুঝতেছি না। আমার কান্না যদি শুনতে পাও বুঝবে আমি চলে যাইনি। এরকম চিঠি পড়ার পরেই রুবেল ও বিপুল প্রথম রাত সেই ভিলায় কাটায়। রাত ৩টার সময় হঠাৎ তারা শুনতে পায় অতি মৃদু সুরে কান্নার শব্দ। মনে হয় যেন পাশের ঘরে থেকে আসছে। টর্চ জ্বালিয়ে তারা খুঁজে দেখে, সেখানে কিছুই দেখতে পায় না। এরপর দরজার ফাঁকা একটা ছায়া দেখতে পায়। এক নারী সাদা শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টসের আলো পড়ে, কিন্তু তৎক্ষণাৎই সে মিলিয়ে যায়। পরদিন সকালে জামাল রুবেলকে বলে সেই কাজ করে থাকতে পারবে না। সে রাতে তার ঘাড়ের কাছে একটা নিঃশ্বাসের শব্দ লেগেছে। ভয় আর কৌতূহলের মাঝখানে পড়ে রুবেল স্থির করে নিজেকে, তাকে সত্যি জানতে হবে। সে বিপুলকে বলে, আমি যদি রাজিয়ার আত্মা এখানেই আটকে আছে বলে ধরি, তাহলে হয়তো তার কোনো অপূর্ণ কাজ আছে, যার কারণে সে আত্মাটা এখনো এখানে আছে। রুবেল আবার সেই ঘরে ঢুকে যেখানে সে চিঠিগুলো পেয়েছিল, হঠাৎ দেওয়ালের আয়নায় সে দেখতে পায় এক নারীকে। মুখ নেই, শুধু চোখ কত জ্বলজ্বল করছে। সে নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং বলে, আমার বাচ্চা কই? তারপর হাওয়ার মতো মিলিয়ে যায়। রুবেল হতভম্ব হয়ে যায়। সেই সময় রুবেল
স্থানীয় এক ব্যক্তির কাছে এই সম্পর্কে জানতে চায়। সে তাকে সে ঘটনাটা খুলে বলে। সময়টা ছিল 1971 সাল। রাজিয়া সত্যই নিখোঁজ হয়েছিল। তার দেহ কিংবা তার সন্তানের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় গুজব ছিল সে পাগল হয়ে নিজ সন্তানকে খুন করেছিল এবং নিজেও আত্মহত্যা করেছিল। কিন্তু এর কোনো প্রমাণও পাওয়া যায়নি সেই সময়। রুবেল এখন চিন্তা ভাবনা করে এই আত্মাকে মুক্ত করতে হবে। রুবেল সিদ্ধান্ত নেয় রাজিয়ার আত্মাকে মুক্তি দিতে হবে। সে স্থানীয় এক ইমামকে ডেকে এনে তার একটা কবর খনন করে। এরপর স্থানীয় কিছু লোকের মাধ্যমে সেই কবর খননের ব্যবস্থা করে সে। ভিলার একটি পুরনো ঘরের মেঝেতে কিছু পিঁপড়া দেখা যায়। সেই পিঁপড়াগুলো ওখানে যেন একসাথে জমাট হয়ে আছে। অনেক কৌতূহলবশত সে সেখানে খোঁড়ার সিদ্ধান্ত নেয়। মাটিটা 2 হাত পরিমাণ খুঁড়তেই একটা শিশুর কঙ্কাল পাওয়া যায়। তার পাশেই একটি মহিলার শাড়ির অংশবিশেষও সেখানে মেলে। ইমান বলে এই আত্মা চিরকাল এখানেই ছিল, কারণ তার সন্তানের সঠিকভাবে দাফন হয়নি। দাফন কাফন দেওয়ার পরে সেই বাড়িতে শেষবারের মতো সেই কান্না শোনা যায়। এবার আর্তনাদ নয়, যেন হালকা স্থির